আচ্ছা, হাওয়ায় বোনা শিল্প এই নামটা শুনলেই কেমন একটা অদ্ভুত অনুভূতি হয়, তাই না? আমরা কথা বলছি জামদানি নিয়ে, বাংলাদেশের এমন এক কিংবদন্তি তুল্য বস্ত্র, যার খ্যাতি তো বিশ্বজুড়ে। কিন্তু এর আসল রহস্যটা, মানে এর ম্যাজিকটা লুকিয়ে আছে একদম বুননের প্রতিটা সুতোর ভাঁজে। তো চলুন আজ আমরা এই অসাধারণ শিল্পের গভীরে ডুব দিই আর এর রহস্যটা খুঁজে বের করার চেষ্টা করি। ভাবা যায়? মানে একবার চিন্তা করুন তো, একটা মাত্র শাড়ি, আর সেটা তৈরি করতে লেগে যাচ্ছে প্রায় একটা পুরো বছর। এই যে অবিশ্বাস্য সময়ে আর শ্রম, এটাই তো জামদানিকে এতখানি অমূল্য করে তুলেছে। কিন্তু প্রশ্ন হলো কেন? কেন এত সময় লাগে? কি এবং বিশেষ কৌশল আছে এর পেছনে? চলুন আজ আমরা এই রহস্যটাই ভেদ করব। তো এই যে প্রশ্নটা, কেন এই কাপড়টা এতটাই মূল্যবান যে একে হাওয়ায় বোনা বলা হয়, এর উত্তরটা খুঁজে পেতেই কিন্তু আমাদের এর ইতিহাস আর বুনন কৌশলটা একটু ভালো করে দেখতে হবে। কারণ এই দুটো জিনিসই জামদানিকে শুধু একটা কাপড় থেকে শিল্পের এক বিস্ময়কর পর্যায়ে নিয়ে গেছে। তো চলুন শুরু করা যাক এর ইতিহাস দিয়ে। আমাদের প্রথম পর্ব, প্রাচীন তাঁতের প্রতিধ্বনি। দেখুন, এই কাপড়ের আসল আকর্ষণটা বুঝতে হলে আমাদের একটু সময় ধরে পিছিয়ে যেতে হবে এর সেই সুপ্রাচীন ইতিহাসে, যেখানে জড়িয়ে আছে শত শত বছরের ঐতিহ্য আর আভিজাত্য। আচ্ছা, নামটা দিয়ে শুরু করি। জামদানি, এই শব্দটা এসেছে দুটো ফার্সি শব্দ থেকে। জামা মানে কাপড়, আর দানা মানে নকশা। সোজা কথায় নকশাযুক্ত কাপড়। নামের মধ্যেই কিন্তু এর আসল পরিচয়টা লুকিয়ে আছে, তাই না? এই নামকরণ থেকেই এর শৈবিক যাত্রা শুরু। এর ইতিহাসটা একবার দেখুন, কি যে সমৃদ্ধ। মানে সেই খ্রিস্টপূর্ব ৩০০ অব্দে কৌটিল্যের অর্থশাস্ত্রে এর উল্লেখ পাওয়া যায়। ভাবা যায়, সেখান থেকে এর যাত্রা শুরু। এরপর নবম শতকে পরিব্রাজকরা তো এটা দেখে অবাক হয়ে গিয়েছিলেন। পরে মসলিনের সাথে এর কৌশল মিশে গিয়ে আজকের এই রূপটা পেয়েছে। আর সব শেষে ২০১৩ সালে ইউনেস্কোর স্বীকৃতি। এটা তো এর বিশ্বজোড়া গুরুত্বকে একেবারে স্থায়ী করে দিয়েছে। বেশ, ইতিহাস তো জানা গেল, কিন্তু আসল যে প্রশ্নটা, মানে কিভাবে তৈরি হয় এই জাদুকরি কাপড়, কি সেই বিশেষ কৌশল যা জামদানিকে অন্য সব কাপড় থেকে একদম আলাদা করে তোলে? চলুন এবার সেই দিকেই যাওয়া যাক। আমাদের দ্বিতীয় পর্ব, তাঁতির জটিল শিল্প। এই প্রক্রিয়াটা একটু মন দিয়ে দেখুন, কারণ জামদানির আসল রহস্যটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। দেখুন, সাধারণত যখন কাপড় বোনা হয় তখন একটা সুতো টানা চলতে থাকে, কিন্তু জামদানির ক্ষেত্রে ব্যাপারটা একদমই আলাদা। এখানে তাঁতিরা মানে শিল্পীরা মূল কাপড়ের ওপর প্রত্যেকটা নকশার জন্য আলাদা করে হাতে সুতো বসিয়ে দেন। আর এই যে বাড়তি সুতো দিয়ে বোনার কৌশল, ঠিক এই কারণেই নকশাগুলোকে দেখে মনে হয় যেন সেগুলো স্বচ্ছ কাপড়ের ওপর আলতো করে ভেসে আছে। জাস্ট অসাধারণ। এখানে তুলনাটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, সাধারণ বুননে কি হয়, নকশাটা কাপড়ের কাঠামোরই একটা অংশ, কিন্তু জামদানির ক্ষেত্রে ব্যাপারটা অনেকটা ক্যানভাসে ছবি আঁকার মতো। মূল স্বচ্ছ কাপড়টা হলো ক্যানভাস, আর তাঁতি যেন একজন শিল্পী যিনি সুতো দিয়ে তার উপর ছবি আঁকছেন। এই যে অতিরিক্ত সুতোর শৈল্পিক বুনন, এটাই কিন্তু জামদানির আসল বিশেষত্ব। এবার যে তথ্যটা দেব, সেটা শুনলে হয়তো অবাক হয়ে যাবেন। একজন অত্যন্ত দক্ষ তাঁতি, মানে যিনি এই কাজে ওস্তাদ, তিনি সারাদিন হাড় ভাঙা খাটুনি করে কতটুকু বুনতে পারেন জানেন? মাত্র ১ ইঞ্চির ৪ ভাগের ১ ভাগ থেকে ১ ইঞ্চি। হ্যাঁ, ঠিকই শুনছেন, সারাদিনে মাত্র ১ ইঞ্চি। এই যে চরম ধৈর্য আর ধীরগতির একটা প্রক্রিয়া, এটাই জামদানির সূক্ষ্মতার পেছনের আসল কারণ। আর নকশার কথা যদি বলি, জামদানির জগতে এর কোনো শেষ নেই। যেমন দেখুন, বুটিদার, যেখানে পুরো কাপড়টা ছোট ছোট ফুলের নকশায় ভরা থাকে। আবার আছে তেরছা, যেখানে নকশাগুলো কোণাকোণিভাবে সাজানো। কিংবা ঝালর, যেটা দেখতে অনেকটা জালের মতো। এগুলো তো মাত্র কয়েকটা জনপ্রিয় স্টাইল। প্রত্যেকটা নকশার নিজস্ব একটা ভাষা আছে, নিজস্ব সৌন্দর্য আছে, যা শিল্পীর দক্ষতার প্রমাণ দেয়। তো এতক্ষণে আমরা এটা নিশ্চয়ই বুঝতে পারছি যে জামদানি আসলে শুধু একটা কাপড় নয়, এটা তার চেয়েও অনেক বেশি কিছু। এটা একটা সংস্কৃতি, একটা ঐতিহ্য, আর প্রজন্মের পরপর জন্ম ধরে চলে আসা মানুষের দক্ষতা আর শিল্পের এক জীবন্ত গল্প। চলুন আমাদের তৃতীয় পর্বে এই দিকটা নিয়েই কথা বলা যাক। এখানে একটা কথা বলা হয়েছে যে একজন শিল্পী শুধু তার হৃদয় বা আত্মাই দেন না, তার ঘাম আর রক্তও দেন। কথাটা জামদানি শিল্পীদের জন্য ১০০ ভাগ সত্যি। এই যে ঘণ্টার পর ঘণ্টা, দিনের পর দিন ধরে কঠোর পরিশ্রম, এর পেছনে কিন্তু জড়িয়ে থাকে তাদের আবেগ, তাদের উৎসর্গ আর তাদের পুরো শৈল্পিক সত্তা। আর এর বৈশ্বিক গুরুত্ব তো এখন আর বলার অপেক্ষা রাখে না।
2013 সালে ইউনেস্কো জামদানিকে ইনটেঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি বা মানবতার অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। এটা কিন্তু বিরাট একটা সম্মান। আর এই সম্মানটা শুধু কাপড়টার জন্য নয়, বরং এর পেছনের কারিগর আর হাজার বছরের এই জীবন্ত ঐতিহ্যকে দেওয়া হয়েছে। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? এই ঐতিহ্যটা কিন্তু কোনো জড় বস্তু নয়, এটা আসলে মানুষের দক্ষতা, ধৈর্য আর শিল্পের প্রতি ভালোবাসার একটা জীবন্ত স্রোত, যা বাবা থেকে ছেলে, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বয়ে চলেছে আর টিকে আছে। বেশ, এত কিছু তো জানলাম, কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। এই যে এত প্রাচীন একটা শিল্প আজকের এই আধুনিক যুগে, এই ফাস্ট ফ্যাশনের যুগেও কিভাবে নিজের জায়গাটা ধরে রেখেছে? চলুন আমাদের শেষ পর্বে সেই উত্তরটাই খোঁজা যাক। মজার ব্যাপার হলো, জামদানি কিন্তু অতীতে আটকে নেই। এটা এখন আর শুধু শাড়িতেই সীমাবদ্ধ নেই, সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিয়েছে, নতুন রূপ নিয়েছে। শাড়ির পাশাপাশি এখন তো জামদানি স্যুট, দুপাট্টা, এমনকি বিভিন্ন আধুনিক পোশাকেও এর অসাধারণ ব্যবহার দেখা যাচ্ছে। মানে ঐতিহ্যবাহী নকশার সাথে নতুনত্বের একটা দারুণ মেলবন্ধন ঘটেছে। আর এভাবেই আজকের ফ্যাশন দুনিয়ায় জামদানি নিজেকে প্রাসঙ্গিক করে রেখেছে। তো সবশেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আজকের এই ফাস্ট ফ্যাশনের যুগে, যেখানে সবকিছুই খুব দ্রুত বদলে যাচ্ছে, সবকিছুই ক্ষণস্থায়ী, সেখানে ইতিহাসের একটা সুতোর আসল মূল্য ঠিক কতটা? জামদানির মতো শিল্পগুলো বোধহয় আমাদের এটাই মনে করিয়ে দেয় যে কিছু জিনিসের মূল্য আসলে সময় দিয়ে মাপা যায় না, ঐতিহ্য, ধৈর্য আর মানুষের হাতে